বড্ড খিদে পেয়েছে। কাল বনে দেখে এসেছিলাম একটা কলা বাগান। যাই যাই, একটু তাড়াতাড়ি যাই, কেউ আসার আগে কলা বাগানটা আমার দখলে নিতে হবে। এই বলে কবুতর তাড়াতাড়ি পা চালিয়ে বনে সেই কলা বাগানের কাছে চলে আসে। এত কলা দেখে কবুতর খুব খুশি হয় আর কলা খেতে শুরু করে। কলাগুলো কত সুস্বাদু, আমার প্রতিদিনের খাবার হয়ে গেল। এখন থেকে এখানে এসে কলা খাবো। ধুর ধুর, বউটার জ্বালায় পেট ভরে খাবারও খেতে পারি না। একবার বলে এটা এনে দাও, আরেকবার বলে ওটা এনে দাও, তাদের চাওয়া যেন শেষই হয় না। ওই তো একটা কলা বাগান দেখা যাচ্ছে, পেটেও অনেক খিদে। যাই যাই, পেট ভরে একটু কলা খেয়ে আসি। যেই বলা সেই কাজ, ঈগল কলা বাগানে এসে কলা খেতে থাকে। ঈগলের কলা খাওয়া দেখে কবুতর ভীষণ রেগে যায়। ঈগল দাদা, তুমি আমাকে না বলে কলা খাচ্ছ কেন? খাবো না তো কি করব? এই কলা বাগান তোর নাকি? এই কলা বাগানে আগে আমি এসেছি, তাই বাগানের সব কাঁচা পাকা কলা আমার। তুই আমাকে অধিকার দেখাচ্ছিস? তোকে তুলে ছুঁড়ে ফেলে দিব। যা এখান থেকে, ভাগ বলছি। ঈগল দাদা, তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না। এখনো যাসনি? গেলি এখান থেকে? যাবো না আমি এখান থেকে। যাবি না তাই তো? তাহলে দেখ। এই বলে ঈগল কলা গাছ থেকে কলা ছিঁড়ে কবুতরের দিকে ছুঁড়ে মারতে থাকে, আর কবুতর ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে পালাতে কবুতরের সাথে একটা খরগোশের দেখা হয়ে যায়। কি হয়েছে কবুতর, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? ও, হাঁপিয়ে গেলাম। আর বলো না খরগোশ, ঈগল দাদা আমার কলা বাগান দখল করে নিয়ে আবার আমাকেই কলা ছুঁড়ে মেরে তাড়িয়ে দিয়েছে। আমি যদি ঈগল দাদার মতো বড় হতাম, তবে ঈগল দাদাকে এর উচিত শিক্ষা দিতাম। তুমি ঈগলের মতো হতে চাও, আর আমি তোমাদের মতো হতে চাই। কি বলছো কি? তুমি আবার আমাদের মতো হতে চাও কেন? তোমাদের কত সুন্দর পাখা আছে, উঠতে পারো, গাছের ডালে বসে ফলমূল খেতে পারো। আর আমার পাখা নেই, আমি গাছে উঠতে পারি না, ফলও খেতে পারি না। আমি চাই খরগোশের মতো শক্তিশালী হতে, আর এখন দেখছি খরগোশ চাচ্ছে আমাদের মতো পাখি হতে। আচ্ছা কবুতর, কোনোভাবে কি আমি তোমার মতো আর তুমি আমার মতো হতে পারবে না? আমাদের বনে একটা বুদ্ধিমতী টুনি আছে, চলো আমরা তার কাছে গিয়ে দেখি তার কাছে কোনো উপায় আছে কিনা। ঠিক আছে, তবে তাই চলো। এসব বলে তারা টুনির বাসার উদ্দেশ্যে রওনা হয়। তোর ব্যাগটা কি ভারী, তুলতেই পারছি না, মনে হচ্ছে আমার হাতটা ছিঁড়েই যাবে। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না যে একটু সাহায্য চাইবো। কি আর করার, এভাবেই কষ্ট করে নিয়ে যাই। দিয়ে কোনো উপায় না পেয়ে কষ্ট করে বাজারের ব্যাগ উড়িয়ে নিয়ে যেতে থাকে। কিছু দূর যেতে গিয়ে দেখতে পায় কালু এক গাছের নিচে বসে আছে। ওই তো কালুকে দেখা যাচ্ছে। যাক বাবা, একজনকে তো পেয়েছি। যাই, কালুকে বলে দেখি আমাকে সাহায্য করে কিনা। কালু, এই কালু, তুই এখানে বসে কি করছিস? কি আর করব, বসে আছি এখানে। কি হয়েছে রে কালু, তোর দেখি মন খারাপ। আমি কালো বলে সবাই আমাকে অপমান করে। আমি চাই তোমার মতো সুন্দর হতে। তুমি কত সুন্দরী। ও, এই ব্যাপার। আমিও তো তোর মতো হতে চাই, কারণ কালো পাখিরা স্বাধীনভাবে চলতে পারে, কোনো শিকারের ফাঁদে পড়তে পারে না। পারলে শিকারীরা কালো পাখিদের এড়িয়ে চলে। আমি তবুও তোমার মতো হতে চাই টিয়ে দিদি। আচ্ছা, তুই আমার ব্যাগটা আমার বাড়ি অবধি দিয়ে আয়, তারপর একটা ব্যবস্থা করছি। এরপর কালো টিয়ের হাত থেকে বাজারের ব্যাগটি নিয়ে টিয়ের বাসায় দিয়ে আসে, আর টিয়ে তাদের ইচ্ছে পূরণের জন্য কালোকে নিয়ে টনির বাসার উদ্দেশ্যে রওনা হয়। টনি, আমরা একটা আবদার নিয়ে এসেছি, আমাদের আবদারটা সংশোধন করে দে তো। আবদার নিয়ে এসেছো? তা কিসের আবদার শুনি? তুমি অনেক বুদ্ধিমতী, তুমি নিশ্চয়ই এটার সংশোধন করতে পারবে। আমি চাই খরগোশের মতো বড় আর শক্তিমান হতে। আর আমি চাই কবুতরের মতো সাধারণ একটা পাখি হতে। কিন্তু কেন? তোমাদের এই চেহারা ভালো লাগছে না বুঝি? না, আমার একদমই ভালো লাগছে না। তুই আমাদের বলে দে, আমরা একে অপরের মতো কিভাবে হব। তোমরাও দেখে একই আবদার নিয়ে এসেছো টুনির কাছে। তোমরাও এসেছো? এ দেখি মহা মুশকিলে পড়ে গেলাম। আমরা কিছু বুঝি না, আমাদের এই আবদার তোকে পূরণ করতেই হবে। শোনো, কেউ কারো মতো হতে পারে না। সৃষ্টিকর্তা যাকে যেটা দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, কারণ কেউ কারো মতো হতে গেলে কেউ ভালো থাকতে পারবে না। আমার চোখে দেখা একটা ঘটনা তোমাদেরকে বলি, যেটা আমাদের সাথে ঘটেছে। ধর, তোর এসব আচাইরা কথা শুনতে আমরা আসিনি। এসব শুনেও আমাদের লাভ নেই। খরগোশ, তুমি এসো আমার সাথে। কোথায় যাব আমরা? আমি কোথাও যাব না, আমি টুনির কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, না আসলে নাই, জোর করব না। আমি অনেক বেশি বেশি খেয়ে অনেক বড় আর শক্তিশালী হয়ে তোমাদেরকে দেখিয়ে ছাড়বো। দাঁড়াও কবুতর দাদা, যেও না, তুমি কিন্তু অনেক বিপদে পড়তে পারো। যা বাবা, রাগ করে চলে গেল। টুনি, ওসব বাদ দে, আমরা জানতে চাই সেই ঘটনা। হ্যাঁ টনি, আমাদেরকে বল। ঠিক আছে, আমি বলছি। এসব হচ্ছে আমার বিয়ের আগের ঘটনা। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম,
আর আমার এক বান্ধবী ছিল, তার নাম হচ্ছে মুন্নি। তার সাথে আমি স্কুলে যেতাম, একসঙ্গে খেলতাম, কিন্তু আমার প্রতি তার একটা হিংসে ছিল। টনি, তুই এত সুন্দর কেন? তুই মুখে কি দিস আমাকে বল না রে টনি। আমি গরিব, আমি আবার মুখে কি দিব তুই বল। আমি শুধু গোসলের সময় যে সাবান ব্যবহার করি সেটাই মুখে দেই, এর থেকে বেশি আর কিচ্ছু দেই না রে মুন্নি। তুই আমাকে মিথ্যে বলছিস তাই না টনি? তুই আমার অনেক ভালো বান্ধবী, তবে আমি তোকে মিথ্যে বলতে যাব কেন শুনি? হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। তুই সুন্দর বলে তোকে বনে সবাই অনেক প্রশংসা করে। স্কুলে স্যার ম্যামরা অনেক ভালোবাসি। সবাই যেন আমাকে প্রশংসা না করে সেজন্য আমাকে বলতে চাস না তোর সৌন্দর্যের রহস্য। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। আমিও তোর থেকে সুন্দর হয়ে দেখাবো। আজ থেকে তোর সাথে আমার আরি। মুন্নি, তুই এসব কি বলছিস? শোন আমার কথা, শোন। আমি মুন্নিকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তাই আমি পরের দিন মুন্নির বাসায় আসি। মুন্নি, তুই এখনো আমার উপর রাগ করে আছিস? তুই এখানে কেন এসেছিস? এক্ষুনি আমার বাসা থেকে চলে যা, যা বলছি, নয়তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আচ্ছা, তুই রাগ করিস না, আমি চলে যাচ্ছি, কিন্তু রাগের বশে তুই কিছু করিস না। কি করব আর কি না করব সেটা তোকে ভাবতে হবে না। এই দেখ, আমি বাজার থেকে ক্রিম নিয়ে এসেছি। এই ক্রিম মুখে মাখলে আমি তোর থেকে অনেক বেশি সুন্দরী হয়ে যাব। এরপর আমি কথা না বাড়িয়ে আমার বাসায় চলে আসি। মুন্নি আমার বাসায় আর আসে না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন, টনি, টনি, বাসাতে আছিস? কে কে ডাকছে? কে গো তুমি? আমাকে ডাকছো কেন? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর বান্ধবী মুন্নি। মুন্নি তুই? কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? আমি তোর কথা শুনিনি টনি। আমি তোর উপর হিংসা করে মুখে ক্রিম দিয়ে কুৎসিত হয়ে গিয়েছি। আমি কেন যে তোর কথা শুনিনি? মুন্নি, তোর কিচ্ছু হবে না, তুই আবারও ঠিক হয়ে যাবি। তোমরা এসব শুনে কিছু বুঝলে? আমরা যা বোঝার বুঝে গিয়েছি টুনি। আমরা আর কখনো কারো মতো হতে চাইবো না। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তা যা দিয়েছে তা নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো। অনেকগুলো খাবার খেয়েছি। খাবার খেয়ে দেখে এখন আমি নড়তেই পারছি না। পেটটাও অনেক ফুলে গিয়েছে। শক্তি হওয়ার জন্য অনেক খাবার খেলাম, শক্তি তো বাড়লোই না, বরং আমি আরো দুর্বল হয়ে পড়েছি। এখন আমি হাঁটবো কি করে? উঠে দাঁড়াতেও তো পারছি না। হায় হায় রে, এ আমি কি করলাম? কেন যে সবার কথা শুনলাম না? এ কি, কবুতর কান্না করছে কেন? এ মা, কবুতর দেখছি খাবার খেয়ে নড়তেই পারছে না। ওর হয়তো খুব কষ্ট হচ্ছে। আমি গিয়ে বনের সবাইকে ডেকে নিয়ে আসি। এই বলে ঈগল বনের সবাইকে ডাকতে থাকে। ডাকতে ডাকতে ঈগল টুনির বাসায় চলে আসে। সবাই দেখি এখানে আছো, তোমরা সবাই আসো, কবুতর যে বিপদে পড়েছে। কি বলছো কি তুমি ঈগল দাদা? আমাদের সবাইকে সেখানে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আয় আমার সাথে। এরপর ঈগল বনের সবাইকে নিয়ে কবুতরের কাছে চলে আসে। কবুতরের এমন অবস্থা দেখে, কবুতর দাদা, এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তো? আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম, তুমি তো আমার কথা শুনলেই না। তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আজ আমি নিজের কারণে এত বড় বিপদে পড়েছি। টনি, তুই আমাদের চোখ খুলে দিয়েছিস। আমি আর কখনোই আর কারোর মতো হতে চাইবো না। কবুতর, তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি তোমার পাশে। কালু দাদা, ওই যে গাছের নিচে একটা লাঠি পড়ে আছে, সেটা তুমি নিয়ে এসো। এই নে টুনি, লাঠি। কবুতর দাদা, তুমি এই লাঠিটা ধরে ধরে ধীরে হাঁটো তো দেখি। আমি যে উঠতেই পারছি না। তোমাকে যে উঠতেই হবে কবুতর দাদা, উঠো তুমি। তোমাকে ধীরে ধীরে হাঁটতেই হবে, তবে তোমার শরীরের শক্তি আসবে আর একদম আগের মতো হয়ে যাবে। এরপর কবুতর সবার কথা মতো লাঠি ধরে উঠে দাঁড়ায় আর ধীরে ধীরে হাঁটতে থাকে। এভাবে অনেকটা সময় পার হলে কবুতর আগের মতো হয়ে যায়। কবুতর সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সবার বাসায় ফিরে আসে।